সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সবাই নিরাপদে আছো। বগুড়া ওএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বলছি যে আজকে তোমাদের সাথে আমার যে ক্লাসটা হচ্ছে সেটা হলো দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র। এর আগে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে যে ক্লাস দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই দেখেছো এবং সেই অনুযায়ী তোমরা সেগুলো প্র্যাকটিস করছো। তো আজ আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নুরুল দিনের কথা মনে পড়ে যায় যে কবিতা আছে, এটা লিখেছেন সৈয়দ শামসুল হক। তো আজকে আমরা এই কবিতাটা নিয়ে ক্লাসে আলোচনা করব। আর এই কবিতার পাঠ শেষে তোমরা যেটা শিখতে পারবে বা তোমরা যেটা জানতে পারবে সেটা হলো, দেখো এখানে বলা আছে যে নুরুদ্দিন নামক এক ঐতিহাসিক সংগ্রামী চরিত্র সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। এরপরে বাঙালি জাতির রক্তাক্ত সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সম্পর্কে বলতে পারবে। নুরুদ্দিনের আন্দোলনের ধরন ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। তো এই নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতা যেহেতু কে লিখেছেন, সৈয়দ শামসুল হক, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে যে সৈয়দ শামসুল হক সম্পর্কে কিছুটা তথ্য আমাদের জানতে হবে। যেমন উনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কিংবা ওনার হচ্ছে কাব্যগ্রন্থগুলির নাম কি, তারপরে কি কি সম্মাননা পেয়েছেন। তো এই যে ছোট ছোট মানে যে তথ্যগুলি যেগুলো তোমাদের কি করে বহু নির্বাচনীতে এসে থাকে। তো আমরা প্রথমেই দেখবো যে সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেছেন, যে 1935 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর উনি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। আর ওনার বাবার নাম কি ছিল? সৈয়দ সিদ্দিক হোসেন। উনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন এবং পরে পেশা হিসেবে তিনি সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন এবং বিবিসি বাংলা বিভাগেরও প্রযোজক ছিলেন। এবং সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ দেখো যে বৈশাখে রচিত পঙ্ক্তিমালা। বৈশাখে রচিত পঙ্ক্তিমালা। তারপরে হচ্ছে তোমার হলো কোরআনের গহীন ভিতর। কোরআনের গহীন ভেতর। তো এরকম। তারপরে ওনার যে উল্লেখযোগ্য নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুদ্দিনের সারা জীবন, ঈর্ষা, এগুলো তার এক একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, আদমজী সাহিত্য পুরস্কার, এই ধরনের সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। এবং 2016 সালের 27 সেপ্টেম্বর তিনি কি করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা সৈয়দ শামসুল হক সম্পর্কে কি কি জানতে পারলাম, যে উনি জন্মগ্রহণ করেছেন 1935 সালের 27 সেপ্টেম্বর কুড়িগ্রামে এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। এবং তার উল্লেখযোগ্য লেখার মধ্যে বলেছি বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, কোরআনের গহীন ভিতর, কোরআনের গহীন ভিতর। আর ওনার বিখ্যাত উল্লেখযোগ্য নাটক ছিল পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুদ্দিনের সারা জীবন, ঈর্ষা ইত্যাদি। আর সবচেয়ে বড় কথা যেটা, যে সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। সব্যসাচী লেখক। সব্যসাচীকে যদি আমরা এক কথায় প্রকাশ করি তাহলে কি হবে, যে যার দুহাত সমানভাবে চলে। তার মানে কি, যে সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তিনি সমান অবদান রেখেছেন। এই প্রতিটি শাখায় সমান অবদান রাখার জন্যই আসলে ওনাকে কি বলা হয়? সব্যসাচী লেখক বলা হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে
কবিতাটা, এই কবিতাটা আসলে কি নিয়ে রচিত? আমাদের কবিতার শিরোনামে আমরা দেখতে পাচ্ছি যে নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায়। এখানে নুরুল দ্বীন একটা ঐতিহাসিক চরিত্র, যে সৈয়দ শামসুল হক এই চরিত্রটা এখানে তিনি কি করেছেন, যে এত সুন্দর করে উল্লেখ করেছেন যে যখন সাম্রাজ্যবাদী বা যে আগ্রাসী শক্তি, আমরা দেখেছি যে ব্রিটিশরা এই বাংলাদেশকে কি করেছে, যে শাসন করেছে, শোষণ করেছে, সেই সময় যে সামন্ত প্রভুরা বাংলার কৃষকদের উপরে যে অমানসিক অত্যাচার করত, সেই অত্যাচারের যে প্রতিবাদী যে নায়ক, সেই প্রতিবাদী নায়ক বা নেতা ছিলেন কে? নুরুল দ্বীন। তো সেই নুরুল দ্বীনের কথা আমাদের কবি কি করেছেন, যে বর্তমানে আমাদের যে স্বাধীনতা আন্দোলন ছিল 1971-এ পাকিস্তানিরা যে আমাদের উপরে আবার যে নির্মমতার নিষ্পেষণ চালিয়েছিল, এই দুটোকে তিনি একই সূত্রে গাঁথার চেষ্টা করেছেন। তো মূলত আসলে এই নুরুল দ্বীনের কথা মনে পড়ে যায় কবিতাটা, মানে প্রান্তিক জনগণ যাদেরকে বলা হয়, যে নুরুল দ্বীন যে চরিত্র, এই চরিত্র কোনো নেতা বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম কোনো কিছু ছিল না। তিনি একজন সাধারণ কৃষক ছিলেন। কোথাকার কৃষক? রংপুরের কৃষক। তো সেই রংপুরের কৃষক মানুষ যখন নির্যাতিত হতে হতে কি হয়, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ কি করে? ঘুরে দাঁড়ায়। তো সেই ব্রিটিশরা যখন রংপুর দিনাজপুর অঞ্চলের মানুষদের উপরে সেই অন্যায়ভাবে অত্যাচার করত, তখন নুরুল দ্বীন কি করেছিলেন, যে সেই এলাকার প্রান্তিক জনগণকে এক জায়গায় করে সবাইকে সম্মিলিত করে তিনি সেই প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং ব্রিটিশরা রংপুর দিনাজপুর অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এরকম একটা ঐতিহাসিক চরিত্রই হলো আসলে এই নুরুল দ্বীন। তো আসলে কৃষক বিদ্রোহ যেটাকে বলা হয়, সেই কৃষক বিদ্রোহের কথাটা এই কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তো আমরা কবিতার যদি লাইনগুলো একটু পড়ি, তাহলে তোমরা আরও খুব সহজভাবে বুঝতে পারবে। তো তোমরা যারা আছো, তো তারা যদি বই খুলে একটু লাইনগুলি বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য আরও বেশি অনেক সুবিধা হবে। যেমন দেখো, প্রথমে এখানে বলা আছে যে নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ, নদী নষ্ট বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ। তার মানে কি? এখানে নীলক্ষা মানে কি? যে দৃষ্টিসীমা অতিক্রমী, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত কি হয়, যে নীল আকাশ দেখা যায়। আর বলছে যে সেই নীল আকাশ, হাজার হাজার অগণিত তারা, এরকম একটা সুন্দর আকাশের কথা এখানে তুলে ধরেছেন। এবং সেই আকাশের নিচে গ্রাম গঞ্জ জনপদ লোকালয় 69,000, এখানে সেই লোকালয়ের কথা উল্লেখ করা হয়েছে। যে এই কথাগুলোর মধ্যে দিয়ে যে গ্রামীণ যে পটভূমি বা এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা কবি এখানে তুলে ধরেছেন। বলছে যে ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, যে পূর্ণিমার চাঁদ একদম দুধের মতো সাদা আলো কি প্রকৃতির উপরে পড়েছে, যে প্রকৃতি একটা অপরূপ সাজে কি এখানে যেন সেই সৌন্দর্য বিতরণ করছে। কিন্তু এখানে আমরা পরের লাইনে কি দেখতে পাবো, দেখো, যে নষ্ট ক্ষেত নষ্ট মাঠ, নদী নষ্ট বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। যে এখানে সেই বাংলার যে শোচনীয়তা বা অরাজকতা, যেন সব কিছু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে যে বাংলাটা মানে এত সুন্দর প্রকৃতির কথা যেখানে কবি উল্লেখ করেছিলেন, সেখানে আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি যে সব কিছু যেন বাংলার কি তছনছ করে দিচ্ছে কারা? সেই ব্রিটিশরা। বলছে যে তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ। বলছে যে এখানে সেই তীব্র শীষ দিয়ে যেন একটা চাঁদ ওঠে আকাশে, যে হঠাৎ এরকম একটা পরিস্থিতিতে, যে যখন এই বাংলার মানুষের দুর্দশাগ্রস্ত অবস্থা, তখন যেন কারো একটা আগমন ধ্বনি বা আগমনী বার্তা, যে বাংলার মানুষকে যেন রক্ষা করার জন্য কেউ কি করছে, যে হঠাৎ করেই কোথাও থেকে যেন দেখা দিচ্ছে। বলছে যে দিয়ে এত বড় চাঁদ, এখানে সেই সম্ভাবনার প্রতীক হিসেবে এখানে চাঁদকে দেখানো হয়েছে। যে
এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে হয়তো বাংলার মানুষকে কেউ মুক্তি দিতে চায়। বলছে অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছুঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রবাদ, কিসের প্রবাদ? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। বলছে চারদিকে শুনশান পরিবেশ, মানুষ যখন কি করে যে একটা বিপদের মধ্যে থাকে, সেই বিপদ থেকে পরিত্রাণের যখন উপায় খুঁজে পায় না, তখন কি যে সবার মধ্যে একটা নিস্তব্ধতা কাজ করে। আজকে দেখো যে এই করোনার কারণে আমরা সবাই কি হয়েছি যে অসহায় হয়ে পড়েছি, যে আসলে এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো। তাহলে ব্রিটিশরা যখন এই দেশের মানুষের উপরে এরকম করে অত্যাচার করছিল, তখন বাংলার মানুষ তাদের হাত থেকে কি করে মুক্তি পাবে, কি করে তারা নিজেদেরকে বাঁচাবে, সেরকম কোনো একটা পথ খুঁজে পাচ্ছিল না। যে চারদিকে সব শুনশান একটা নিস্তব্ধ পরিবেশ, অন্যায়ের প্রতিবাদ করার মতো তাদের কোনো সাহস ছিল না। তো এরকম সময় কি হয়েছে যে নুরুলদিন হঠাৎ করে দেখা দিয়েছে সেই চাঁদের মতো। বলছে যে তিনি সবাইকে কি করতে বলেছেন, গোল হয়ে আসুন, গোল হয়ে বসুন সকলেই। বলছে যে ঘন হয়ে আসুন সকলে, তার মানে কি যে সবাই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বা হাতে হাত মিলিয়ে যদি কি করি, একটা অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে অবশ্যই আমরা সেখান থেকে মুক্তি পাবো এবং পরিত্রাণ পাবো। আসলে এখানে একতাবদ্ধ হওয়ার কথা বা একতাবদ্ধ হওয়ার জন্য তিনি সবাইকে ডাক দিয়েছেন। এরপরে বলছে যে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুলদিনের কথা মনে পড়ে যায়। কবি বলছে যে এখানে অতীত হঠাৎ হাতে হানা দেয়, তার মানে কি যে সেই অতীতের কথা, যে ব্রিটিশরা বা এই সামন্ত প্রভুরা যখন কি করেছিল, যে এই দেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছিল, তখন বাংলার যদি দেখা যায় যে 1971-এর যে পরিস্থিতিটা আবার তৈরি হয়েছিল, সেই 1971-এর এই পরিস্থিতিতে কি করেছেন যে কবি আবার সেই ব্রিটিশদের যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের কথা তিনি এখানে স্মরণ করেছেন। যে হঠাৎ করেই যেন কি হয়েছে যে আবার একটা এরকম স্বচ্ছ পূর্ণিমা বা এরকম একটা সময়ে নুরুলদিনের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন। এরপরে বলছে যে কালঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুলদিন দেখা দেয় মোড়া আঙিনায়। বলছে কালঘুম মানে কি, যে 1971 সালের যে 25 মার্চ দেখা গিয়েছিল যে সেই রাত্রির অন্ধকারে নিরীহ মানুষদের উপরে পাকিস্তানি শোষকরা যেভাবে কি করেছিল, যে ঝাঁপিয়ে পড়েছিল, পড়ে এই মানুষদেরকে একদম পুরা বাংলাকে তারা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। সেই কালঘুম অবস্থায় সেই দীর্ঘ যে একটা প্রতিবাদী কণ্ঠ বা একটা প্রতিবাদী মনোভাব নিয়ে যে এই মৃত্যু নিথর অঙ্গনে যেখানে সারি সারি মানুষের লাশ, এখানে কবি আবার কি করেছেন যে নুরুলদিনকে প্রত্যাশা করেছেন। নুরুলদিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, বাংলা 1189 এবং ইংরেজিতে এটা হলো 1772 সাল। সেই নুরুলদিন কোথাকার ছিলেন, রংপুরের ছিলেন। যে নুরুলদিনের বাড়ি কোথায় ছিল, রংপুরে ছিল। সেই 1189 সনে 1782 সাল, যেটা ইংরেজি 1782 সালে যখন ইংরেজরা অত্যাচার করছিল এই দেশের মানুষের উপরে বা রংপুর দিনাজপুরের মানুষদের উপরে, সেই করের নামে যখন তাদের সব কিছু অন্যায়ভাবে তাদের উপরে যখন অত্যাচার করা হচ্ছিল, তখন এই নুরুলদিন কী করেছিলেন যে সাহসের সাথে রুখে দাঁড়িয়েছিলেন। তো বলছে আবার বাংলার বুঝি মনে পড়ে যায়, যে আবার এই 1971 সালে এরকম পরিস্থিতিতে আবার সেই নুরুলদিনের কথা মনে পড়ে যায়, যে নুরুলদিনের মতো কেউ আবার আবির্ভূত হয়ে কী করতে পারে, বাংলার মানুষকে এই পাকিস্তানি শোষকদের হাত থেকে রক্ষা করতে পারে। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। এখানে শকুন বলতে সেই অপশক্তি পাকিস্তানি শাসকদের কথা বোঝানো হয়েছে। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় দালালেরই আলখাল্লায়, যে আমাদের এই দেশীয় দোসর যারা রাজাকার, যারা আলবদর, যারা আল শামস, তারা কি করেছিল, পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে এই দেশের মানুষের উপরে তারা অত্যাচার করেছিল অন্যায়ভাবে। তো সেই দেশ যখন পুরোটা
এইসব অপশক্তি দিয়ে ভর্তি ছিল, তখন কবি কী করেছেন যে সেই ইতিহাসের যে ঐতিহাসিক চরিত্র নুরুল দিন, সেই নুরুল দিনকে তিনি বারবার স্মরণ করেছেন। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। যে বাংলার মানুষ কী করেছে, যে সুখে শান্তিতে সমৃদ্ধশালী একটা বাংলাদেশ নিয়ে তারা এই বাংলাদেশে বসবাস করতে চেয়েছে, যে তারা যা উপার্জন করবে তাই খাবে, বা তাদের যা সামর্থ্য সেটা নিয়েই কী করবে, যে বাংলার মানুষেরা সুখে শান্তিতে থাকবে। কিন্তু এই বিদেশি আগ্রাসী শক্তি অপশক্তিগুলো কী করেছে, বারবার এই দেশের মানুষের উপরে হানা দিয়েছে, এদেশের মানুষকে নির্যাতন করেছে। যে কবিও সে একই রকমই স্বপ্ন দেখেছিলেন যে একটা সুন্দর বাংলা যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, এবং এখানে কণ্ঠ বাজেয়াপ্ত বলতে যে আমি চোখের সামনে কি করছি, একটা অন্যায় দেখছি, কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ করার সাহস আমার নেই, কথা বললেই কি হবে, আমার উপরে নির্যাতন হবে। এরকম বাক স্বাধীনতা হরণ যেটাকে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা যেখানে থাকে না। যে দেখা গিয়েছে যে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, পাকিস্তানিরা কী করেছিল, যে বাঙালিদেরকে জোর করে সেই উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। তো কবি এখানে সেটাই বলেছেন, যে কবি বলছে যে তার স্বপ্ন যখন লুট হয়ে যাচ্ছে, বা যখন কণ্ঠ বাজেয়াপ্ত করার কথা বলা হচ্ছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, তখন তিনি নুরুল দিনকে স্মরণ করেছেন যে এরকম যদি একটা চরিত্র, এরকম যদি একজন বিদ্রোহী যদি একটা নেতার আবির্ভাব হতো, তাহলে আমরা কী করতাম, যে সেই ইংরেজদেরকে যেরকম এখানে সেই ব্রিটিশ শাসনের অপশক্তির হাত থেকে যেরকম আমরা মুক্তি পেয়েছি, সেরকম এই পাকিস্তানের অপশক্তির হাত থেকেও আমরা মুক্তি পেতে পারতাম। তো আমরা এখানে যে সাদৃশ্য দেখতে পাচ্ছি, যে আমাদের জীবনে এরকম যে নুরুল দিন যখন সেই কৃষক নেতা হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল, আমরা আমাদের এই বাঙালি জাতির জীবনে সেরকমই একজন মহানায়করা পেয়েছিলাম, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিও আমাদেরকে কী করেছিলেন, যে একই রকমভাবে এই বাংলার মানুষকে মুক্তির জন্য তিনি পথ দেখিয়েছিলেন। এরপরে বলা আছে যে যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। তার মানে কি, যে এই দেশের মানুষের মানে কি, প্রতিটা আন্দোলন, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কি, যে আন্দোলন করতে গেলে কিংবা সংগ্রাম করতে গিয়ে কিংবা অধিকার আদায়ের ক্ষেত্রে বারবার কী করতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। সেটা ইতিহাসের প্রতিটা পৃষ্ঠায় কী করা আছে, লেখা আছে। সেটা কৃষক বিদ্রোহ থেকে শুরু করে, সেই নীল বিদ্রোহ থেকে শুরু করে যা যা কিছু হয়েছে, যে দেখা গেছে যে এই দেশে মানে ইংরেজ শক্তিরা যে এই দেশে কৃষকদেরকে দিয়ে জোর করে যে নীল চাষ করে নিত, তখনও যদি প্রতিবাদ করা হয়েছিল, তাহলে ওই একই রকমই অত্যাচার করা হতো। তো এখানে পর্যায়ক্রমে যত যত সংগ্রাম আছে, সেই সংগ্রামের কথাগুলো কী হয়েছে, যে ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে, এবং প্রতিটা সংগ্রামে কী করতে হয়েছে, যে এই দেশের মানুষদের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, সেই যে স্মৃতি, যে আজকে কি করছি, যে সেই ব্রিটিশরা যখন এরকম বাংলার মানুষের উপরে অত্যাচার করত, যেখানে নুরুল দিন সেখানে কী করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, যে তিনি একজন কৃষক হয়েও অত্যাচারের মাত্রা যখন কী হয়ে যায়, যে ছেড়ে যায়, তখন মানুষকে কী করতে হয়, যে ঘুরে দাঁড়াতে হয়। তো আমরা দেখেছি যে নুরুল দিন এরকমভাবেই কী করেছিলেন, ঘুরে দাঁড়িয়েছিলেন। তো সেই নুরুল দিনের স্মৃতির কথা এখানে সেই জ্যোৎস্নার দুধ বা যে আলোকিত যে জ্যোৎস্না প্রকৃতিকে সৌন্দর্য দান করে, সেই সময়ে কবি আবার কী করেছেন, এই নুরুল দিনকে স্মরণ করেছেন। তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। বলছে যে এরকম একটা ক্রান্তিকালে, যে বাংলার যে ক্রান্তিকাল, যে আমাকে কি করতে হবে, এই অন্যায় এই অত্যাচার থেকে আমাকে মুক্ত হতে হবে, তখন কিন্তু আমার আর ঘুমিয়ে থাকা বা আমাকে মানে আমার অধিকার আদায় না করে চুপচাপ বসে থাকা, এরকম পরিস্থিতি কিন্তু মানুষের আর থাকে না।
তো এখানে সেই জন্যই বলছে যে কে থাকে ভেতরে, যে ঘরের ভিতরে আমি যদি বন্দি অবস্থায় বসে থাকি, নিশ্চুপ কোনো প্রতিবাদ যদি না করি, তাহলে কি হবে, সেই অত্যাচারটা দিনের পর দিন আরও বেড়ে যাবে। বলছে একা একা যদি আমি নিঃসঙ্গ থেকে শুধুমাত্র অশ্রুপাত করি অন্যায়ের কারণে, সেখানে যদি আমি রুখে দাঁড়ানোর চিন্তা না করি, তাহলে কি হবে, এখান থেকে পরাজয় মেনে নিয়ে যদি আমরা কাপুরুষের মতো কি করি, যে চোখের সামনে দেখছি কিন্তু সেটা আমি প্রতিবাদ করছি না, এটা আমরা কি করব, তাহলে আমাদেরকে সবসময় হার মেনে নিতে হবে। তো বাঙালি জাতি কিন্তু কি করেনি, যে সেই হার স্বীকার করেনি। তো এখানে সেটাই বলছে যে মানুষ যেরকম এক সাগর রক্তের বিনিময়ে আমাদেরকে এই বাংলার স্বাধীনতা কিনতে হয়েছিল, তো সেরকম যে মানুষের সেই অশ্রু বা কান্নাগুলি তারা অত্যাচার সহ্য করতে করতে, তারা নিপীড়িত হতে হতে যে তাদের কান্না দিয়ে যেন এক একটা ব্রহ্মপুত্র নদ তৈরি হয়ে গিয়েছে। এরপরে বলছে নুরুল দিনের কথা, যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশা, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুরুল দিন সেই সময় যখন রংপুর দিনাজপুর অঞ্চলের কৃষকদেরকে ডাক দিয়েছিল বা সাধারণ জনগণকে ডাক দিয়েছিল, তারা কিন্তু কী করেছিল, সেই কেউ বসে থাকেনি, তার ডাকে সাড়া দিয়ে সবাই ঘর থেকে বের হয়ে এসেছিল, যে পাহাড়ি ঢল নামলে যেরকম সব কিছু ভেঙে চুরে নিয়ে চলে যায়, নুরুল দিনের ডাকে বাংলার মানুষেরা এরকমভাবে সাড়া দিয়েছিল। এবং সেই যত অন্যায় ছিল, অত্যাচার ছিল, নিপীড়ন ছিল, সমস্ত কিছু যেন পাহাড়ি ঢলের মতো ভেসে নিয়ে চলে গিয়েছিল। অভাগা মানুষ কি করেছিল, অভাগা যারা সবসময় অভাগ্য যাদেরকে ঘিরে থাকে, যে তাদের আসলে করার কিছু থাকে না, তারা অন্যায়ের কাছে সবসময়ই যেন জিম্মি হয়ে থাকে। তো এরকম যত অন্যায় ছিল, সেই অন্যায়গুলো কী করেছে, ভেসে নিয়ে গেছে, এবং সেই মানুষগুলো জেগে ওঠার কারণে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক। এখানে কবি প্রত্যাশা করেছেন যে আজকে যে আমরা আবার নতুন করে সেই স্বাধীনতা সংগ্রাম বা মুক্তির সংগ্রামের সময় যেভাবে আমরা আবার পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হচ্ছি বা নিপীড়িত হচ্ছি, আবার নুরুল দিনের মতো কেউ একজন কী করবে, যে আমাদেরকে এসে এই কাল পূর্ণিমার সময়ে কি করবে, যে সবাইকে যেরকম রংপুর দিনাজপুর অঞ্চলের তিনি আঞ্চলিক ভাষায় এখানে জাগো বাহে মানে জেগে ওঠো, বাহে মানে বাপুহে মানে কণ্ঠে সবাই, যে তোমরা কোথায় কি অবস্থায় আসতো, সবাই জেগে ওঠো, সবাই কি করো, যে ঘর থেকে বেরিয়ে এসো, এবং সবাই আমরা কি করব, যে একতাবদ্ধ হয়ে এই অত্যাচারী যারা শাসক আছে, শোষক আছে, সামন্ত প্রভুরা আছে, তাদেরকে আমরা কি করব, রুখে দিব। তো এরকম করেই কি করেছিল, যে নুরুল দিন একদিন রংপুর দিনাজপুর অঞ্চলের মানুষদেরকে ডাক দিয়েছিল, এবং সেই ডাকে সাড়া দিয়ে সবাই যখন ঘর থেকে বের হয়ে এসে অন্যায়ের প্রতিবাদ করেছিল, তারা কিন্তু সফলকাম হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতায় আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সুন্দর যে বাংলার প্রকৃতির কথা বর্ণনা করা আছে, এবং হঠাৎ করে সেই প্রকৃতিতে একটা অপশক্তি এসে কী করে দিল, সব কিছু তছনছ করে দিয়ে মানুষের সুন্দর এবং সাজানো গোছানো একটা জনজীবনকে লণ্ডভণ্ড করে দিল। এরকম পরিস্থিতিতে আমরা কবি এখানে কি করেছেন, যে সেই তীব্র শীষ দিয়ে একটা আগমনী ধ্বনি বা বার্তা দিয়ে, যেরকম সুন্দর একটা চাঁদ ওঠে, যে দেখা যাচ্ছে যে আমার সময় অত্যন্ত খারাপ যাচ্ছে বা প্রকৃতিটা এত সুন্দরভাবে সেজেছে, যে একটা চাঁদ উঠেছে, তখন মনে হয় যে সেই যেন আমার সম্ভাবনার প্রতীক, যে আমি যখন একটা অসহায় অবস্থায় আছি, কেউ একজন আবির্ভূত হয়ে কী করবে, যে আমাদেরকে বা আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিবে। এরকম একটা অবস্থায় কবি কী করেছেন, যে সেই কৃষক বিদ্রোহের যে নেতা নুরুল দিন ছিল রংপুর অঞ্চলে, সেই নুরুল দিনকে তিনি কী করেছিলেন, এখানে স্মরণ করেছিলেন, এবং তিনি চিন্তা করেছিলেন যে এই নতুন করে যখন পাকিস্তানিরা এই বাঙালিদের উপরে আবার অন্যায় অত্যাচার করেছিল, তখন নুরুল দিনের মতো তিনি একজন নেতার আবির্ভাব এখানে কল্পনা করেছেন বা চিন্তা করেছেন, যে নুরুল দিন সবাইকে যে এক জায়গায় যখন কি করেছিল, যে ডাক দিয়ে জড়ো করে সেই অপশক্তির হাত থেকে মানুষকে মুক্ত করেছিল, আবার নতুন করে এরকম কোনো একজন নেতার হয়তো বা
আবির্ভাব তিনি এখানে চিন্তা করেছিলেন। তো তোমরা এই কবিতার লাইনগুলো খুব ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। দেখো এখানে কিছু কিছু মানে কঠিন শব্দ আছে, যেমন হলো নিরক্ষা, নিরক্ষা। এখানে নিরক্ষা শব্দের অর্থ বলা হয়েছে যে দৃষ্টি সীমা অতিক্রম। দৃষ্টিসীমা অতিক্রমী। এরপরে এখানে বলা আছে আরো একটা শব্দ আছে যে প্রপাত। প্রপাত মানে কি? প্রপাত শব্দের অর্থ হলো জলপ্রপাত। জলপ্রপাত। আবার এখানে কালঘুম। কালঘুম শব্দের অর্থ চিরনিদ্রা বা মৃত্যু। চিরনিদ্রা বা মৃত্যু। আর বাহে, বাহে মানে হলো বাপুহে, বাপুহে, যেটা রংপুর অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা বা ডাক। তাহলে নিরক্ষা শব্দের অর্থ কি? দৃষ্টিসীমা অতিক্রম। প্রপাত হলো জলপ্রপাত, কালঘুম হলো চিরনিদ্রা, বাহে মানে বাপুহে। আর কণ্ঠে শব্দের অর্থ উঠায়। উঠায়। আর এই কবিতার লাইনগুলো খুব সুন্দর করে আমরা কি করব, যে পড়ব, সুন্দর করে পড়ে বোঝার চেষ্টা করব। আর এই নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটা এই সৈয়দ শামসুল হকের যে হচ্ছে বিখ্যাত যে নাটক আছে নুরুল দিনের সারা জীবন, সেই নুরুল দিনের সারা জীবন থেকে আসলে এই কবিতাটা সংকলিত হয়েছে। এই নাটকের প্রস্তাবনা অংশ ছিল যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা নুরুল দিনের সারা জীবন নাটকের প্রস্তাবনা অংশ থেকে নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে বলা আছে 1189 বঙ্গাব্দ, 1189 বঙ্গাব্দ, আর সেটা হলো 1782 খ্রিস্টাব্দ বা সাল। এই সময়ে কি করেছিল যে এই বঙ্গাব্দে নুরুদ্দিন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন রংপুর অঞ্চলে, যেটা 1772 খ্রিস্টাব্দ বা সাল ছিল। তিনি কি করেছিলেন যে সেই শ্রমজীবী মানুষদেরকে জেগে তোলার বা জাগানোর চেষ্টা করেছিলেন এই কবিতার মধ্য দিয়ে। কবি আসলে এখানে কি করেছেন যে প্রত্যাশা করেছেন যে বাংলার সেই দুর্দিনে যখন নুরুদ্দিন কি করেছিল যে মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং নিজে সেখানে নেতৃত্ব দান করে বাংলার অসহায় দরিদ্র সেই কৃষকদের পক্ষ থেকে তিনি কি করেছিলেন যে আন্দোলন করেছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 1971-এ এই আমাদের কবি সে একই রকম একজন নেতার কথা চিন্তা করেছেন এবং তিনি দুটো অংশকে সমন্বয় করার চেষ্টা করেছেন। যে একদিকে যেরকম কৃষক বিদ্রোহী সেই ব্রিটিশদের হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আর অন্যদিকে পাকিস্তানিদের যে অপশক্তি সেই অপশক্তি শাসন থেকে এই বাংলার মানুষকে তিনি মুক্ত করার বা এই সময়ে তিনি বারবার সেই নুরুদ্দিন যে একটা ঐতিহাসিক চরিত্র ছিল সেই ঐতিহাসিক চরিত্রকে তিনি স্মরণ করেছেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।